হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার ভার্চুয়াল শুনানিতে মুখে একদম কুলু পেটেছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী গিলেইন ম্যাক্সওয়েল। নিজের বিরুদ্ধে কথা না বলতে সংবিধানের ৫ম সংশোধনীর অধিকার প্রয়োগ করে কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। শুনানি শেষে কমিটির চেয়ার জেমস কোমার সাংবাদিকদের বলেন, দেশের জনগণের জন্য সত্য এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন তারা। আগামী 18 ফেব্রুয়ারি থেকে ভিক্টোরিয়াস সিক্রেটের সাবেক সিইও লেক্স ওয়েক্সনার, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন এবং এপস্টিনের হিসাবরক্ষক সহ 5 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানান তিনি। ম্যাক্সওয়েলের আইনজীবী ডেভিড মার্কার্স ওভারসাইট প্যানেলের সামনে একটি বিবৃতি পাঠ করেন। তিনি বলেন, নিউ ইয়র্কের ফেডারেল আদালতের বিধিনিষেধের কারণে তার মক্কেলকে নীরব থাকতে হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, ম্যাক্সওয়েল যদি প্রেসিডেন্টের ক্ষমা পান তবে সাক্ষ্য দেবেন। অন্যদিকে কমিটির ডেমোক্রেটিক সদস্যরা বলেন, ম্যাক্সওয়েল মামলার তদন্তে ইচ্ছাকৃত অসহযোগিতা করছেন। তাদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্যই এমনটা করছেন ম্যাক্সওয়েল। তার ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিও আহ্বান জানান ডেমোক্রেটরা। শুনানিতে উপস্থিত থাকা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম জানান, উপস্থিত হওয়া ম্যাক্সওয়েলের আচরণ খুবই যান্ত্রিক ছিল। ভুক্তভোগীদের নিয়ে তার মাঝে আজও কোনো অনুশোচনা দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে এপস্টিনের অপ্রকাশিত ফাইলগুলো পর্যালোচনা শুরু করতে যাচ্ছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ও ডেমোক্রেটিক সদস্যরা। কারণ দীর্ঘ প্রতীক্ষিত এই নথিগুলো অবশেষে কংগ্রেস সদস্যদের পর্যালোচনার জন্য উন্মুক্ত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। জেফ্রি এপস্টিনের নির্যাতনের শিকার ভুক্তভোগীদের সুরক্ষার চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে রক্ষা করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট, এমন অভিযোগ করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি হুঁশিয়ারি দেন, যারা এপস্টিন মামলার তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বা নথিপত্র গোপন করছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। সোমবার সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন শুমার। এদিকে ডেমোক্রেট কংগ্রেসম্যান জেমি রাস্কিন অভিযোগ তুলেছেন, জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশ করা এপস্টিনের নথিতে রহস্যজনক কাটছাঁট করা হয়েছে। রবিবার সারা দেশের মানুষ যখন সুপার বোল নিয়ে উন্মাদনায় মত্ত, ঠিক তখনই ন্যায় বিচারের জোরালো দাবি জানিয়ে নতুন একটি বিজ্ঞাপনে হাজির হন কুখ্যাত যৌনপরাধী জেফ্রি এপস্টিনের নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। সুপার বোলের বিরতিতে প্রচারিত এই বিজ্ঞাপনে তারা অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে উদ্দেশ্য করে বলেন, এখনই সত্য বলার সময়। ভুক্তভোগীদের একজন মেরিনা লাসেরডা এমএস নাওয়ের সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে বলেন, জাস্টিস ডিপার্টমেন্ট অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। প্যাম বন্ডি কেন তাদের পক্ষে না দাঁড়িয়ে অপরাধীদের পক্ষ নিচ্ছেন প্রশ্ন তোলেন তিনি। সোমবার সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় এ নিয়ে কথা বলেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। এপস্টিন মামলার তদন্তে সরাসরি জাস্টিস ডিপার্টমেন্ট এবং ট্রাম্প প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকা লজ্জাজনক বলেও মন্তব্য করেন শুমার। এদিকে ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশ করা নথিতে ব্যাপক অসঙ্গতির অভিযোগ তোলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে অতিথি হিসেবে এপস্টিনের অবস্থানের তথ্যগুলো কেন মুছে দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাস্কিনের মতে এটি কোনো সাধারণ ভুল নয়, বরং সুপরিকল্পিত ধামাচাপা দেওয়ার চেষ্টা। একই অভিযোগ করেছেন এপস্টিনের নির্যাতনের শিকার ভুক্তভোগীদের আইনজীবী জ্যাক স্ক্যারোলা। তিনি দাবি করেন, জাস্টিস ডিপার্টমেন্ট এবং প্রশাসনের উচ্চ পদে থাকা ব্যক্তিরা সম্মিলিতভাবে প্রভাবশালী অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন। স্ক্যারোলার মতে ম্যাক্সওয়েলকে দিয়ে সত্য বলানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি নিজের মুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন। এক বছরে আইএসের হাতে গ্রেফতারকৃত প্রায় 400,000 অভিবাসীর মধ্যে 14% ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। নথি অনুযায়ী আইএসের হাতে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে 40% বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। এছাড়া দ্য মার্শাল প্রজেক্টের তথ্য মতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর আইএসের হেফাজতে থাকা শিশুর সংখ্যা 6 গুণ বেড়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে দেশ জুড়ে চলেছে বিশাল গণবিতরণ অভিযান। ট্রাম্প প্রশাসন বরাবরই বলে আসছে তারা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের দেশ থেকে বের করে দিচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে আইসের গ্রেফতারকৃত প্রায় 400,000 অভিবাসীর মধ্যে মাত্র 14%-রও কম ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। ট্রাম্প প্রশাসন আইসের হাতে আটক ব্যক্তিদের দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর বলে আখ্যা দিলেও গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় 40%-এর বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। তারা শুধুমাত্র অবৈধভাবে থাকার মতো সিভিল ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। শুরুতে এই অভিযানের প্রতি দেশের মানুষের ব্যাপক সমর্থন থাকলেও 2026 সালের ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। সিবিএস নিউজের এক জরিপে দেখা গেছে ট্রাম্পের গণবিতরণ কর্মসূচির প্রতি সমর্থন 59% থেকে কমে এখন 46%-এ নেমেছে। 60% মানুষই মনে করছেন ইমিগ্রেশন এজেন্টরা সাধারণ মানুষের উপর অতিরিক্ত বল প্রয়োগ করছেন। কেবল প্রাপ্তবয়স্করাই নয়, এই ধরপাকড়ের শিকার হচ্ছে শিশুরাও। দ্য মার্শাল প্রজেক্টের তথ্য মতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর আইসের হেফাজতে থাকা শিশুর সংখ্যা 6 গুণ বেড়েছে। আটক কেন্দ্রগুলোতে শিশুদের খাবারের মান এবং চিকিৎসা সেবা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। 1 বছর বয়সী এক শিশুর উদাহরণ দিয়ে দ্য মার্শাল প্রজেক্টের স্টাফ রাইটার শ্যানন হেফারম্যান জানান, অসুস্থ হয়ে পড়া ওই শিশুকে সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এছাড়া শিশুদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মিনিয়াপোলিস থেকে আইসের হাতে আটক 5 বছর বয়সী শিশু লিয়াম রামোস ডিটেনশন থেকে মুক্তি পেলেও এখনও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানান তার আইনজীবী প্যাসকেল ওকুচা। এদিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট তাদের অভিযানে স্বচ্ছতা না আনলে এবং আইসের সংস্কার না করলে তাদের কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না। আইনের শাসনের নামে সাধারণ মানুষের উপর ভয়ের শাসন কায়েম করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। শিশুদের আটক এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করার বিষয়ে আইসের জবাবদিহিতা চেয়েছেন ব্লুমেন্থাল। তীব্র শৈত্যপ্রবাহে নিউ ইয়র্ক সিটিতে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোরান মামদানি। এ নিয়ে সোমবার পর্যন্ত 18 জনের প্রাণহানির কথা জানালেন তিনি। ব্রুকলিনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মামদানি বলেন, প্রত্যেক মৃত্যুই মর্মান্তিক। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন। তীব্র শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো শীতে এখনও স্থবির হয়ে আছে নিউ ইয়র্ক সিটি। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে আরও কিছু ওয়ার্মিং সেন্টার। এছাড়াও অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মী মোতায়েন করেছে সিটি কর্তৃপক্ষ। এর মধ্যেই নতুন করে আরও একজনের মৃত্যুর সংবাদ দিলেন সিটি মেয়র জোরান মামদানি। এ নিয়ে সোমবার পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার ব্রুকলিনের ফস্টার অ্যাভিনিউয়ে শার্লি চিজম রিক্রিয়েশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে মামদানি বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সিটির সব সংস্থা ও কর্মীকে ধন্যবাদ জানান মামদানি। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বলে উল্লেখ করেন তিনি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান মেয়র। এছাড়া নিউ ইয়র্কের বাসিন্দাদের নিরাপদে ঘরে থাকার এবং একে অপরের খোঁজখবর রাখারও অনুরোধ করেন তিনি। এদিকে টানা শৈত্যপ্রবাহের পর অবশেষে স্বস্তির খবর মিলেছে আবহাওয়ার পূর্বাভাসে। মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধির তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদরা, আর বুধবার পর্যন্ত তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে এই সপ্তাহ জুড়েই তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির উপরে। তবে সপ্তাহের শেষ দিন আগামী রবিবার একটি ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে এদিন বৃষ্টি বা তুষারপাত হতে পারে বলে জানিয়েছেন তারা। সোমবার ইয়েরেভানে দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সাথে চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডে দুই দেশের সহযোগিতার কথা তুলে ধরেন তারা। ইরানের সাথে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান জানতে চাওয়া হলে ভ্যান্স বলেন, এই আলোচনার সীমা কোথায় হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিকভাবে একটি গঠনমূলক চুক্তি চান যা উভয় দেশের জন্য ইতিবাচক হবে। ইরানিদের সমালোচনা করে তিনি বলেন, তারা বুদ্ধিমান হলে এই চুক্তিতে সম্মত হতো, যা তাদের নিজেদের জন্য ভালো হতো। অন্যদিকে আমেরিকার সাথে পারমাণবিক আলোচনার লক্ষ্যে ওমানে প্রতিনিধি পাঠানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
এক টেলিভিশন ভাষণে খামেনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের চেয়ে একটি জাতির ইচ্ছা শক্তিই বড় শক্তি। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আশাবাদ ব্যক্ত করে বলেন, আমেরিকার সাথে আলোচনা একটি ন্যায্য চুক্তির দিকে নিয়ে যেতে পারে। সোমবার তেহরানে এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওমানে শুরু হওয়া নতুন ধাপের আলোচনাকে পারমাণবিক সংকট সমাধানের একটি যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন পেজিশকিয়ান। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের অধিকার আদায়ে বদ্ধপরিকর। পাশাপাশি অতিরিক্ত দাবি থেকে সরে আসতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফেডারেল রিজার্ভ ভবনের ব্যয়বহুল নির্মাণ কাজে জড়িতরা অদক্ষ অথবা দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স বিজনেসকে কথা জানান তিনি। ট্রাম্প বলেন, এটি সম্ভবত বিশ্বের ইতিহাসে প্রতি বর্গফুটের সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ কাজ। এছাড়া সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট তার মেয়াদের শেষ নাগাদ ডাউ জোন্স সূচক 100,000 পয়েন্টে পৌঁছাবে। হোয়াইট হাউস ন্যাশনাল ইকোনমিক অ্যাডভাইজার কেভিন হ্যাসেট আশা করেন, বছরের শুরুতে কিছু প্রতিকূলতা থাকলেও জিডিপি প্রবৃদ্ধি 4% কাছাকাছি পৌঁছাবে। ফেডারেল রিজার্ভের ভবন নির্মাণ নিয়ে আবারও দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন করেন, যেখানে মাত্র $25 মিলিয়ন কাজ শেষ হওয়ার কথা, সেখানে কেন $4 বিলিয়ন খরচ হচ্ছে। তিনি বলেন, এটি সম্ভবত বিশ্বের ইতিহাসে প্রতি বর্গফুটের সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ কাজ। সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি প্রশ্ন তোলেন, যারা এই প্রজেক্ট পরিচালনা করছেন তারা কি চোর নাকি তারা কাজই জানেন না। এই বিশাল অঙ্কের অর্থের অপচয় কেবল ভুলের কারণে হতে পারে না, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের ভুল স্বীকার করতেও দেখা গেছে। তিনি জানিয়েছেন, প্রথম মেয়াদে ফেডারেল রিজার্ভের চেয়ার পদে অদক্ষ ব্যক্তিকে বেছে নেওয়া তার একটি বড় ভুল ছিল। তবে এবার তিনি কেভিন ওয়ার্শকে নিয়ে আশাবাদী এবং বিশ্বাস করেন তার নেতৃত্বে দেশের অর্থনীতিতে গতি সঞ্চার হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। বর্তমান সময়কে 1990-এর দশকের ইন্টারনেট বিপ্লবের সাথে তুলনা করেছেন তিনি। এআই ব্যবহারের ফলে কোম্পানিগুলোর উৎপাদনশীলতা 50% থেকে 80% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে শেয়ার বাজারে বড় কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে। বছরের শুরুতে কিছু প্রতিকূলতা থাকলেও দেশের জিডিপি প্রবৃদ্ধি 4% কাছাকাছি পৌঁছাবে বলেও আশা করছেন হ্যাসেট। অবৈধ অভিবাসীরা দেশ ছেড়ে চলে যাওয়ায় শ্রমবাজারের আকার কিছুটা কমেছে জানিয়ে হ্যাসেট বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এদিকে প্রথমবারের মতো ডাউ জোন্স 50,000 পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার অর্থনৈতিক পরিকল্পনার কারণেই শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। কেবল তাই নয়, ট্রাম্পের দাবি চলতি মেয়াদের শেষ নাগাদ এই সূচক পৌঁছাবে 100,000-এ। তবে এই দ্রুত উত্থানের মাঝে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ডলারের মান গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমে যাওয়ায় ইউরোপ এবং এশিয়ার শেয়ার বাজারেও প্রভাব পড়েছে। বিশেষ করে জার্মানি এবং সাউথ কোরিয়ার চিপ ইন্ডাস্ট্রি এখন বিশ্ব বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে ভারত এবং ইউরোপের দেশগুলো এখন নিজেদের মধ্যে নতুন বাণিজ্যিক জোট গড়ছে, যা বৈশ্বিক অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।